অনিল বিশ্বাসও বুঝেছিলেন আমরা একটা অচলায়তনে বন্দী হয়ে যাচ্ছি, আমাদের যদি সমর্থন জিয়ে রাখতে হয় তাহলে আমাদের বুদ্ধ যা বলছে সেই পথেই যেতে হবে। আমাকে বলেছিলেন, দেখুন এই যে আপনি আমাকে এত গাল দিতেন তখন আমার গায়ে খুব লাগতো, পরে আমার মনে হয়েছে আপনি তো পার্সোনালি আমাকে গাল দিচ্ছেন না, আপনি গাল দিচ্ছেন রাজ্যের ভালোর জন্য। মনমোহন সিং কলকাতাতে একটা সিআইআই কনফারেন্সে এসে ওপেনলি বলেছিলেন ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 15 বছরের শাসনকাল, এটাকে কিভাবে দেয়? আজকে যেমন টিএমসি কি করলো, একটা ইন্ডক্ট্রিনেটেড সিস্টেম, রান ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি, সেটাকে ইনহেরিট করলো এবং লেখাপড়ার জগতের সঙ্গে এদের 10 জনের মধ্যে 9 জন কেন 9.5 জনের কোনো সম্পর্ক নেই। ফলে শিক্ষাকে ওরা মনে করলো এটা একটা বেওসা। দেন বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব বাবু শিফটটা কিরকম হলো? যখন এলেন, প্রথম কথা, বুদ্ধদেব বাবু যখন এসছেন তখন পার্টির গ্রিপ ওভার রাইটার্স ওয়াজ লুজেনিং এবং পার্টিতে তখনও একটা জেনারেশনাল শিফট হয়েছিল। তখন পার্টির এখানে পশ্চিমবঙ্গে যিনি সেক্রেটারি ছিলেন অনিল বিশ্বাস, অনিলদা আর বুদ্ধদার একই বছরে একই দিনে জন্ম। আচ্ছা, দুজনের মানে জন্মদিনও এক। এবং বুদ্ধবাবু দলে যাদের সঙ্গে ওর তুইতুকারি সম্পর্ক ছিল তার মধ্যে একজন হচ্ছে অনিল বিশ্বাস। ফলে আর অনিল বিশ্বাসও বুঝেছিলেন যে আমরা একটা অচলায়তনে বন্দী হয়ে যাচ্ছি, আমাদের যদি সমর্থন জিয়ে রাখতে হয় তাহলে আমাদের বুদ্ধ যা বলছে সেই পথেই যেতে হবে। ফলে দের ওয়াজ এ পারফেক্ট সিনক্রোনাইজেশন, যেটা প্রমোদ বাবুর আমলে সম্ভব ছিল না। পরবর্তীকালে যারা এসছে, শৈলেন দাশগুপ্ত, সরোজ মুখোপাধ্যায়, বিমান বোস, এরা খুব খারুশ লোক, ঠিক আছে না। আর পার্টিও ইউজ টু অ্যাসার্ট, পার্টির স্টেট সেক্রেটারিয়েট মিটিংয়ে যা হবে সেটাই হচ্ছে বেদ, সেটা গভর্নমেন্টকেও মানতে হবে, গভর্নমেন্টের সঙ্গে যারা আছে তাদেরও মানতে হবে। সুতরাং এটা একটা ডায়ার, কি বুঝিস, দ্বৈত শাসন ব্যবস্থা, একটা অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল। এখন যেমন আইপ্যাক আছে, আইপ্যাক ইজ হোয়াট ইউজ টু বি সিপিআইএম পার্টি ইন লেফট ফ্রন্ট। দেন আর একটা জিনিস আমার জানার ইচ্ছা আছে যে যে যখন ধরুন ওই জ্যোতিবাবু মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন, তখন শোনা যায় যে তখন একটা পাওয়ার শিফট নিয়ে একটা একদম, এগুলো হচ্ছে মানে কুকড আপ স্টোরি, এবং যে স্টোরিগুলো বেচে মিডিয়ার একটা অংশ প্রসপার করেছে, আমি নাম করতে চাই না, তো তারাও আমাদের সহকর্মী। কিন্তু এই অনেকগুলো মিথ্যে। আমার সঙ্গে বুদ্ধবাবুর একদম সাপে নেউলে সম্পর্ক ছিল, টিল হি বিকেম চিফ মিনিস্টার। আচ্ছা, আমি আনন্দবাজারে আমার কলমে নিয়মিত বুদ্ধবাবুকে বিপ্লবী আধা কবির বাংলা অনার্স পড়া ভ্রাতুষ্পুত্র বলে লিখতাম। আচ্ছা, সুকান্তর ভাইপো, সুকান্তকে আমি পুরো কবি মনে করতাম না, আজও করি না, কেননা ওর সম্পর্কে শেষ কথা বলে গেছিলেন বুদ্ধদেব বোস। সেটা হচ্ছে সুকান্ত কবি হওয়ার জন্য জন্মেছিলেন, কবি হওয়ার আগেই মারা গেছে, ঠিক আছে। আমি আই ফুললি কঙ্কার, কিন্তু সেটা বড় কথা না। তাই আমি লিখেছিলাম বিপ্লবী আধা কবির বাংলা অনার্স পড়া ভ্রাতুষ্পুত্র। প্রেসিডেন্সি কলেজে যারা বাংলা অনার্স পড়তো তাদেরকে আমরা মানুষের পর্যায়েই ফেলতাম না। কিন্তু বুদ্ধবাবুর উপর আমার ক্রোধের এবং আমার উপর বুদ্ধবাবুর ক্রোধের খুব সঙ্গত কারণ ছিল। কেননা বুদ্ধবাবু যখন এই জ্যোতিবাবুর হাত থেকে ক্ষমতা পাওয়ার আগে পর্যন্ত খুব একটা অকারণ উন্নাসিক, নন্দন কেন্দ্রিক, একটা ছোট্ট কোটারি ভিত্তিক এবং অ্যান্টি ইন্ডাস্ট্রি, অ্যান্টি আনন্দবাজার, অ্যান্টি সব অ্যান্টি। আমার 5 তারা হোটেলের বলরুমের চাইতে নন্দনে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাতে কার কি গেল এলো? আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন তো, আপনি তো সঙ্গে আপনার রাজ্যটারও যা দফারফা করার করছেন। তারপরে দেখলাম মানে মুখ্যমন্ত্রী হওয়ার আগেকার বুদ্ধদেব আর মুখ্যমন্ত্রী হওয়ার পরের বুদ্ধদেব, এই দুজন এক ব্যক্তি ছিলেনই না। প্রথম জন ছিলেন আগমার্কা ট্র্যাডিশনাল কমিউনিস্ট, আর দ্বিতীয় জন হলেন দেন সিয়াওপিং। যখন চায়নার খুব দুরবস্থা, মাও সেতুং মারা গেছেন, তখন চীনের কমিউনিস্ট পার্টিতে এরকমই একজনের আবির্ভাব হয়েছিল,
তার নাম ছিল দেং সিয়াওপিং। তিনি বলেছিলেন যে আমি ওই টাকার রং দেখতে চাই না, অ্যাজ লং অ্যাজ মানি কামস ইনটু চায়না অ্যান্ড গেট ইনভেস্টেড, কেমন, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য কালার অফ দ্য মানি। আর বলেছিলেন যে টু গেট রিচ কুইকার ইজ আ ভার্চু, নট এ মানে একদম সম্পূর্ণ অ্যান্টিথিসিস অফ হোয়াট মাও প্রেসক্রাইবড অর প্রোপাগেটেড অর কমিউনিস্ট পার্টি স্টুড ফর। আজকের যে চীন একটা প্রায় ময়দানবের মতো বদলে গেল, তার সূচনা তো দেনের হাতে না। তারপরে সেটাকে আরো নানাভাবে এখন চায়না ইজ এ সুপার পাওয়ার, আমেরিকাকে টক্কর দিচ্ছে। হ্যাঁ। তো সুতরাং আমি জিজ্ঞেস করেছিলাম, আমি তো পিছনেও লাগতাম, আর অসংখ্যবার, আর আমার সঙ্গে ওনার ব্যক্তিগত স্তরে একটা বন্ধুত্ব ছিল। আচ্ছা। এবং উনি আমি যখন দেখা করতে চেয়েছি কোনোদিন আমাকে 5 মিনিট ওয়েট করতে হয়নি, হয় তাদের অফিসে, নয় লন্ডনে, নয় রাইটার্সে, যখন যেখানে ওর সুবিধে আমাকে ডেকেছেন, আমিও কথা বলেছি। সবসময় যে অফিসিয়াল কথা বলেছি তা নয়, অনেক সময় একটা হয় না আড্ডার দেওয়া, আড্ডাও দিয়েছি। তখন উনি বলতেন, আমাকে বলেছিলেন, দেখুন এই যে আপনি আমাকে এত গাল দিতেন, তখন আমার গায়ে খুব লাগতো, মনে হতো এই লোকটা কেন আমাকে নিয়েই পড়েছে। হ্যালো, আমি তো একা আপনাকে নিয়ে পড়িনি, আমার কলেজের আরেকজন ইলাস্ট্রিয়াস প্রিডিসেসর অসীমদাকে নিয়েও তো পড়তাম, কাকে ছেড়েছি বলুন? তো বলছে না, আপনার কথায় তো বিষ থাকে, আপনি যদি কাউকে মনে করেন যে তীরবিদ্ধ করবেন, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া ছাড়া তার উপায় থাকে না। এতটা সহনশীল। কল্পনা কর, বুদ্ধবাবু তখন হোম মিনিস্টার, উনি ইচ্ছে করলেই 4টে কেস করে দিতে পারতেন, মানানি ফানানি এইসব যা বোকা বোকা কেস হয় ইদানিং, ওই লাইনেই জাননি। তখন তারপরে বললেন, পরে আমার মনে হয়েছে আপনি তো পার্সোনালি আমাকে গাল দিচ্ছেন না, আপনি গাল দিচ্ছেন রাজ্যের ভালোর জন্য। মানে আমার তো মানে মিডল স্টাম্প ছিটকে যাওয়ার অবস্থা। মনমোহন সিং কলকাতাতে একটা সিআইআই কনফারেন্সে এসে ওপেনলি বলেছিলেন ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। তখন ইন্ডিয়া টুডে বছরে একবার বা দুবার এই মুখ্যমন্ত্রীদের পারফরমেন্স রেট করত। We were all surprised when বুদ্ধবাবু was mentioned as the top of the list. একবার না, পরপর 2-3 বার। তো বুদ্ধবাবু কিন্তু সেই সাউন্ডটা তৈরি করতে পেরেছে। That Bengal wants to change. That Bengal is gradually becoming investor friendly, capital friendly. সেই বার্তাটা উনি পৌঁছে দিতে পেরেছেন। হ্যাঁ, এটা ঠিক যে হি গুফট আপ ইন সিঙ্গুর, কেমন। এবং আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, যে পদ্ধতিতে আপনি জমি অধিগ্রহণ করছেন এটা কিন্তু আইন সিদ্ধ নয়। না 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 না, আপনি বুঝতে পারছেন না, রতন আমাকে একটা টাইম লিমিট দিয়েছে না। রতন মানে বলছি রতন টাটা। আমি বললাম, গেল রে, এই লোকটার মাথায় ঢুকে গেছে, তার মানে এবার আমাদের সর্বনাশ। রতন টাটা, ওয়াই শুড ইউ কল হিম বাই দ্য ফার্স্ট নেম? ইউ শুড সে রেফার টু হিম আইদার অ্যাজ মিস্টার টাটা আর রতন টাটা। তখন বললেন রতন, যেন মনে হলো যে আলিমুদ্দিন স্ট্রিটে এরপরেই উনি ওর সঙ্গে লাল চা খেতে যাবেন। তখন আমি বললাম যে আপনি যাই করুন, দেয়ার আর সার্টেন এস্টাবলিশ প্রসিডিওর যেটাকে আপনি ভায়োলেট করতে পারেন না, এবং ওইখানে আপনার চামচারা সেটা করছে না। বিউরোক্রেসিও আপনাকে লেট ডাউন করছে, ওখানকার লোকও আপনাকে লেট ডাউন করছে। এবং আপনারা যেভাবে বলছেন যে ওভারওয়েলমিং মেজরিটি উইলিং টু গিভ দেয়ার ল্যান্ড, ইট ইজ নট ট্রু। আমি তো বারবার যেতাম সিঙ্গুরে, তখন দেখে আসতাম। আপনি সাংবাদিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 15 বছরের শাসনকাল, এটাকে কিভাবে দেখেন? মানে পশ্চিমবঙ্গের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর বাংলার ইতিহাসের সবচেয়ে দুর্দিন বলে আমি এই 15 বছরকে চিহ্নিত করব। কেন? এবং ইতিহাস উইল বি ইভেন হার্শার দ্যান মাই অ্যাসেসমেন্ট। ইতিহাস বলে তো একটা ব্যাপার আছে। Posterity will look at her through the lens of facts, যেটা
রেট্রোস্পেক্টে অনেক ভালো করে বোঝা যায়, হুম একদম সমকালীন ইয়ের তো তত বোঝা যায় না। দেখ, পশ্চিমবঙ্গের বাম আমলে যে খুব আহামরি কিছু উন্নতি হয়েছে তা নয়। বাম আমলে শিক্ষা গট ভিসিয়েটেড, যেটাকে আমরা বলতাম তখন অনিলায়ন। হ্যাঁ ওরা কি করতো? ওরা চুরি করতো না টিএমসির মতো, চাকরি বেচতো না, কিন্তু চাকরি পেত হয় ওদের যারা হোল টাইমার তাদের বউয়েরা, আর মেয়েরা হোল টাইমার হলে তাদের বরেরা। যাতে হোল টাইমার তো কিছু টাকা পায় না, এক অল্প হুম চিনে বাদামও কেনা যায় না হোল টাইমারের মাইনেতে। তার সংসার চলবে কি করে? চুল্লি কি করে জ্বলবে? সুতরাং আমি মনে করি কমিউনিস্টরা দুর্নীতির হচ্ছে পরোক্ষ পৃষ্ঠপোষক। হুম ঠিক আছে? এই যে প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, কলেজে, ঠিক আছে, যাদের চাকরি হতো তাদের অধিকাংশই হচ্ছে হয় সিপিএম ক্যাডার বকলমা, আর নয় তাদের পরিবারের লোকজন। সুতরাং এটা আপনারা দেখেছেন। চোখের সামনে। সুতরাং কংগ্রেসের একটা সুবিধে ছিল, বিধানবাবুর সময় তো ছিলই, এমনকি আমি বলবো সিদ্ধার্থ ওর সঙ্গেও ছিল, ওরা না এইসব এডুকেশনাল অটোনমি নিয়ে ওরা কখনো ইন্টারফেয়ারই করতো না। ওরা ধরে নিত এটা আমাদের ডোমেইনই নয়, রাজনীতি করবে অন্য জায়গায় করো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে হুম অনিল বিশ্বাসের কাছে নিয়মিত রিপোর্ট করতে হবে, এই দুর্দশা কিন্তু কংগ্রেস আমলে বাংলার কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হয়নি। আজকে যেমন টিএমসি কি করলো, টিএমসি একটা ইন্ডক্ট্রিনেটেড সিস্টেম, রান ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, হুম সেটাকে ইনহেরিট করলো। কিন্তু এরা যেহেতু এ বাঞ্চ অফ কমপ্লিট থাগস, এবং লেখাপড়ার জগতের সঙ্গে এদের 10 জনের মধ্যে 9 জন কেন 9.5 জনের কোনো সম্পর্ক নেই, ফলে শিক্ষাকে ওরা মনে করলো এটা একটা বেওসা। শিক্ষা হয়ে গেল এদের হাতে পণ্য। ওদের কাছে ছিল মানুষের ব্রেন রিওয়ারিং করার একটা মিডিয়াম অস্ত্র, অস্ত্র। আর এদের কাছে হয়ে গেল সেটা পণ্য। আরে প্রাইমারি টিচারদের এত বেতন, মাধ্যমিকের এত বেতন, উচ্চ মাধ্যমিকে এত বেতন, কলেজের প্রফেসরদের এরম বেতন, তাহলে এমনি কেন দেবো? মাল দাও তাহলে দেবো। কারণ এরা there is a price tag to everything that is happening today in Bengal. সেটা সিপিএম জমানায় তোর পার্টির যারা করে তারা সক্রিয়ভাবে লেভি দেয়, আজকেও সম্ভবত দেয় যারা আছে। আর সিপিএম মেনটেন্ড এ মডিকাম অফ শিভালরি, প্রভিটি, এবং একটা সিপিএম মন্ত্রীর বিরুদ্ধে এই লোকটা দুর্নীতিগ্রস্ত ছিল এটা বলা যাবে না। সুভাষ চক্রবর্তী, অনেকে বলে মানে সুভাষ দা ওয়াজ এ কংগ্রেসম্যান ইন কমিউনিস্ট পার্টি, হি ওয়াজ লিবারাল। ওনার কাছে উনি যে কারণে পার্টিতে খুব মানে একটা ক্লস্ট্রোফোবিক শেষের দিকে ওর কাছে হয়ে উঠেছিল, সেটা হচ্ছে উনি কিন্তু ওয়াজ এ রিফর্মিস্ট। এই যে একটা ভ্রান্ত 12 মাস 30 দিন 24 ঘন্টা পার্লামেন্টারি ডেমোক্রেসির সেবা করে তারপরে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব আনবো, বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা, এর মধ্যে যে একটা প্রগাঢ় দ্বিচারিতা আছে সেটা উনি বুঝতেন, এবং তার মতো করে উনি এসব মানতেন ফানতেন না কাউকেই। তার কারণে যে জ্যোতি বোস ছাড়া উনি পৃথিবীর কোনো লোক ছিল না যার কথা উনি শুনতেন, এবং খুব সঙ্গত কারণে, কেননা হি ওয়াজ এ মাস লিডার। সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পরে কলকাতা শহরে ওই শবযাত্রার ভিড় দেখেছিস? হ্যাঁ, জ্যোতিবাবুর মৃত্যুর পরেও কিন্তু এত হয়নি। সুভাষ দা ওয়াজ সুভাষ দা, হি ওয়াজ সুভাষ দা টু এভরিবডি। সিপিএম এর লোকেদের কাছে যতটা, কংগ্রেসের লোকের কাছে ততটা, পাড়ায় কেউ কিছু করে না তার কাছেও ততটা। হি ওয়াজ এ ডিফারেন্ট ব্রিড, কেমন, যেটা কমিউনিস্টরা কল্পনা করতেও পারে।